স্যার, আপনি আমাকে এখনো কেন মারছেন? ভুলে যাবেন না, আমি কিন্তু এখন আপনার বউ। সুব্রতার মুখে এমন কথা শুনে কাব্য কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল। এই মেয়ে, আমি তোমাকে কয়দিন পড়াইছি যে স্যার স্যার বলে অজ্ঞান হয়ে যাচ্ছ বিয়ের পরেও? সুব্রতা হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছে বলল। ওই তো 3 মাস তো ম্যাথ করিয়েছেন। আমার নানি বলতো, একটা ছোট জিনিসও যদি কেউ শিখায় সে তোমার শিক্ষক। নিজের সব থেকে অপছন্দের টিচারের সঙ্গে হুট করে বিয়ে হয়ে যায় কল্পনাও করেনি সুব্রতা। কোথায় ভেবেছিল বিয়ে করে বরের সঙ্গে ঘুরতে যাবে, সুন্দর সুন্দর পিক তুলবে, তা না, বিয়ে যেই গম্ভীর রাগী আর আকাম্বার সঙ্গে হয়েছে সে কখনোই ওর সঙ্গে ভালো করে কথা তো বলা তো দূরে থাক, শুধু ধমকাবে। কথাগুলো ভেবেই ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতে লাগলো সুব্রতা। হুট করে মাথায় কারোর গাঁটটা খেয়ে চটে গেল সুব্রতা। রেগে পিছু ফিরে কিছু বলতে নিবে তার আগেই কাব্য বলল। হয়েছে আপনার, হয়েছে আপনার, আর পক পক করতে হবে না। এমন করে কান্না করছিলে মনে হয় বুইড়া কাকুর সঙ্গে বিয়ে হয়েছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। নাকের জলে চোখের জলে আমার বেড নষ্ট করছো। কাজল লেপ্টে পেতনির মতো লাগছে। সুব্রতা এবার চটে গেল, লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল। আমাকে তো পেতনির মতো লাগবেই। আমাকে তো আপনি পছন্দ করেন না। হুদাই বিয়েটা করে আমার বরের সঙ্গে পিক তোলার স্বপ্নটা শেষ করে দিলেন বদলোক। দেখেন, আপনার বউ আপনাকে ঝাঁটা ধরবে। কাব্য এক ভ্রু উঁচিয়ে বলল। কি বলছো? ভেবে বলছো তো? সুব্রতা কিছুক্ষণ ভেবে দাঁতে দিয়ে জিভ কেটে ওয়াশরুমের দিকে ভোঁ দৌড় দিয়ে দিতে গিয়ে ধপ করে উল্টে পড়ল। সুব্রতা যে এমন করে ধপ করে উল্টে পড়বে তা কল্পনাও করেনি কাব্য। হুট করে কাব্য হোঁ হোঁ করে হেসে দিল। সুব্রতা রাগে কিটমিট করে বলল। কোথায় নিজের বিয়ে করা বউটা পড়ে গেছে টেনে তুলবেন, তা না করে হো হো করে হাসছেন। কাব্য সুব্রতার কথা শুনে ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। সুব্রতা বুঝতে পারলো এই বেটা কিছুতেই তাকে তুলতে আসবে না। সুব্রতা নিজেই কষ্ট করে উঠে দাঁড়ালো। পায়ে একটু ব্যথা পেয়েছে, সেদিকে পাত্তা না দিয়ে হনহন করে নিজের ব্যাগ থেকে একটা প্লাজো আর ওড়না আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঠাস করে ওয়াশরুমের দরজাটা লাগাতেই কাব্যের আরও বেশি হাসি পেল। কাব্য হাসি চেপে নিজেও ড্রেস চেঞ্জ করে নিল। সুব্রতা ওয়াশরুমের দরজাটা একটু সরিয়ে মাথা বের করে টুকি দিল। আশেপাশে কাব্যকে না দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল ও। তখনই গম্ভীর কণ্ঠে কাব্য বলে উঠল। রুমটা যেহেতু আমার আর রাত 12টা বাজে, সেহেতু আমার এই সময় বাইরে থাকার প্রশ্নই ওঠে না। সুব্রতা গাল ফুলিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বলল। আমি কি বলছি যে আপনার রুম থেকে আপনি বের হয়ে যান? কাব্য সুব্রতার কথায় পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করতে করতে বলল। বেডসাইড টেবিলে বিরিয়ানি রাখা আছে, খেয়ে নাও। আপনার বিরিয়ানি আপনি খান, আমার পেট ভরে গেছে। কাব্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আমি বিরিয়ানি নিয়ে আসিনি, আম্মু দিয়ে গেছে। সুব্রতা হাসি মুখ নিয়ে বলল। তাই বলে আমিও বলদ? আপনার কাছে আশা করাই বৃথা। কাব্য কোনো প্রতি উত্তর করল না, চুপচাপ নিজের কাছে মনোযোগ দিল। সুব্রতা সোফায় পা তুলে বিরিয়ানির প্লেটটা হাতে নিয়ে গপা গপ করে খেতে লাগলো। আসলে অনেক জোরে খিদা লেগেছিল তার, তার উপরে কাঁদতে কাঁদতে আরও খিদা লেগে গেছে। কাব্য চশমার নিচ দিয়ে সুব্রতার এমন খাওয়া দেখে হাসলো। হুট করেই ফোনটা বেজে উঠতেই কপাল কুঁচকে কাব্য ফোনের দিকে তাকালো। ল্যাপটপটা কোলের উপর থেকে সরিয়ে বেড সাইড টেবিলে রেখে কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই কাব্য ধপ করে উঠে দাঁড়ালো। কাব্য উৎকণ্ঠা হয়ে বলল। কি বলছেন এগুলো? ঈশিতা অ্যাক্সিডেন্ট কিভাবে করলো? কোথায়? আমি এখনই যাচ্ছি। সুব্রতা খাওয়া বাদ দিয়ে তাকিয়ে রইল কাব্যর দিকে। কাব্য তাড়াহুড়ো বাইকের চাবি আর মানিব্যাগ নিয়ে বাইরে চলে গেল। সুব্রতা শুধু গোল গোল চোখে তাকিয়ে রইল কাব্যের যাওয়ার দিকে। খাওয়া শেষ তার, হাত ধুয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো ও। চোখ বেয়ে তার নোনার জল গড়িয়ে পড়তে লাগলো। কাঁধে কারো স্পর্শ পেতে চমকে উঠল সুব্রতা। পেছনে তাকাতে কাব্যের মা কবিতা বলে উঠলেন।
কান্না করো না, এরপর থেকে দেখবে তোমার মায়ায় কাব্য এমনভাবে জড়িয়ে যাবে যে তোমাকে ছাড়া আর কাউকে ভাবতেও পারবে না। যাই হোক, আসো তোমায় ঘুম পাড়িয়ে দিই। বলে কবিতা বেগম সুব্রতার হাত ধরে বেডের কাছে নিয়ে এলেন। সুব্রতাকে শুয়ে দিয়ে কবিতা বেগম আটশোয়া হয়ে সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কবিতা বেগম বললেন, তোকে তুই বললে বলছি আমার তোকে তুই বলে বলছি, আমার মেয়ে নেই, আমার খুব শখ ছিল একটা মেয়ের। তুই কি আমার মেয়ে হবি? সুব্রতা কবিতা বেগমের কোমর জড়িয়ে ধরে বলল। হব তো আন্টি। কবিতা বেগম কপাল কুঁচকে বললেন, আমি কিন্তু এখন তোর আম্মুর বান্ধবী না, তোর আম্মুই লাগি। আম্মু বল। আচ্ছা আম্মু, তুমি কি আজ আমায় করুণা করলে? আমার বিয়েটা শেষ মুহূর্তে ভেঙে যাওয়ায় স্যারকে আমার সঙ্গে বিয়ে দেওয়াটা তোমার ভুল সিদ্ধান্ত হয়ে গেল না তো আম্মু? কবিতা বেগম সুব্রতার মাথায় হাত বুলাতে বুলাতে বলল। দূর মেয়ে, এমন কেন হবে? আর প্রথমে আমি আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে চেয়েছিলাম। সুব্রতা উঠে বসল, কবিতা বেগমের হাত ধরে বলল। কিন্তু আব্বু, স্যার তো ঈশিতা আপুকে পছন্দ করে অনেক আগে থেকে। সেই জায়গায় আমাকে মেনে নিবে কিভাবে বলো? কবিতা বেগম সুব্রতার দুই হাত নিজের দুই হাতের মাঝে আবদ্ধ করে বলল। দেখ মা, জন্ম মৃত্যু বিয়ে সব সৃষ্টিকর্তা ঠিক করে রাখেন। আজ যখন তোর মায়ের ঠিক করা ছেলেটা বিয়ে কিছু মুহূর্ত আগে পালিয়ে যায়, তখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। আমি প্রথমেই তোর মাকে বলেছিলাম এত তাড়াহুড়ো করে মেয়েকে বিয়ে না দিতে। কেবল এসএসসি দিয়েছিস, রেজাল্টটা বের হোক, সুপাত্র দেখে হুট করে বিয়ে ঠিক হয়ে গেল। আর আমার আগের থেকেই ঈশিতা মেয়েকে পছন্দ না। মেয়েটাকে আমি অনেক ছেলের সঙ্গে মিশতে দেখেছি, কিন্তু আমার ছেলে তো আমার ছেলেই। কিছুতেই আমি ওকে ওই মেয়েটার সাথে মেশা থেকে বিরত রাখতে পারছি না। সুব্রতা মিনমিন করে বলল। কিন্তু বরাবরই আমি শিক্ষককে অন্য জায়গায় রেখে এসেছি। শিক্ষক শিক্ষকের জায়গায়, তাকে এমন একটা জায়গায় আমার পক্ষে মেনে নেওয়া ব্যাপারটা আসলে। পাগলি একটা। আগে আমি তোর মায়ের ছোটবেলার বান্ধবী, আর তোর ম্যাথে কিছু সমস্যা ছিল বলে কাব্য একটু দেখিয়ে দিয়েছি। এতে এত ওকে স্যার স্যার করতে হবে না। কিন্তু কবিতা বেগম সুব্রতাকে শুইয়ে দিয়ে বলল। এখন কোনো চিন্তা না, অনেক রাত হয়ে গেছে, ঘুমোতো, পরশু আবার তো রেজাল্ট দিবে। আমি জানি তুই খুব ভালো করবি। আমি নিজে তোকে অনেক দূর পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ। ফজরের আজান গানে আসতেই সুব্রতার ঘুম ভেঙে গেল। সে চোখ পিটপিট করে তাকাতেই সোফায় শুয়ে থাকা কাব্যর দিকে চোখ পড়ল ওর। ধপ করে উঠে বসল সুব্রতা। একবার কাব্যর দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল অজু করতে। অজু করে নামাজ আদায় করে বারান্দায় গিয়ে দাঁড়ালো ও। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল। এই সময়টায় সে এক কাপ কফি খায়। কিন্তু কি আর করার, জীবনটা যে হুট করেই এমন অগোছালো হয়ে যাবে ভাবতে পারেনি ও। সূর্যোদয় দেখে সুব্রতা বিড়বিড় করে বলল। নতুন জীবন সূচনার পরটা কেমন হবে? কিন্তু আল্লাহ, তুমি আমাকে সহ্য শক্তি দাও ভালো মন্দ মেনে নেওয়ার। হাতের মেহেন্দির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের একটা হাসি দিল সুব্রতা। ফোনটা বেজে উঠতেই সুব্রতার কপাল কুঁচকে কলটা রিসিভ করলো। ওপর পাশ থেকে শিশির বলে উঠল। সরি এত সকালে কল করার জন্য, আর আমাকে দয়া করে মাফ করে দিও। সুব্রতার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল। আপনি তো পারতেন বিয়েটা প্রথমেই ভেঙে দিতে। এমন করে আমার গায়ে কম্বল লাগানোর কি খুব দরকার ছিল? শিশির অপরাধী কণ্ঠে বলল। আমি আসলে আমার বাবার কাছে কিছু বলতে পারিনি। উনি আমার ভালোবাসাকে মেনে নিতেন না। আর আমি ওকে ছাড়া তোমার সঙ্গে কিভাবে জীবন অতিবাহিত করতাম বলো তো? সুব্রতা হাসল আর বলল। আপনার জন্য তো আজ আমি কলঙ্কিত। যাই হোক, আল্লাহ হয়তো এটার মধ্যেই ভালো কিছু রেখেছেন। বাদ দেন, ভালো থাকবেন। যার জন্য গিয়েছেন তাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। বলে চট করে কল কেটে দিল সুব্রতা। আর কিছু শুনতে মন চাইল না তার। থাক না, এত কথা বাড়িয়ে কি লাভ। ফ্রেশ হয়ে নিল ও। কাব্য এখনো ঘুমাচ্ছে সোফায়। সুব্রতা সেই দিকে একবার তাকিয়ে চলে গেল রান্নাঘরে। কবিতা বেগম সকালের নাস্তা বানাচ্ছিলেন। সুব্রতাকে দেখে মুচকে হেসে বলল। এত তাড়াতাড়ি উঠে গেলি কেন মা? কাল রাত তো অনেক রাত করেই ঘুমিয়েছিলি।
সুব্রতা কবিতা বেগমের কাছে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, সমস্যা নেই আম্মু, আমি ফজরের সময় উঠি তো, আমার অভ্যাস আছে। পাশ থেকে কাব্যের ফুপু, যিনি কালকে রাতেই এসেছেন, উনি বলে উঠলেন, এখনকার মেয়ে উঠেছে এটাই অনেক। কবিতা, আসলেই তুমি বোকা। হুদাই এই অলক্ষী মেয়েটাকে কেন যে বউ করে নিয়ে আসলে বুঝি না বাবু। এমনিতে কি আর বিয়ে ভেঙে যায়? হয়তো মাইয়ার মধ্যে কোনো খুঁত আছে। আর আমাগো পোলা কি সুন্দর, দুধে আলতা গায়ের রং। কি যে করো না তুমি! কথাগুলো শুনে সুব্রতার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। এই কথাগুলোর ভয়ই করছিল ও। কবিতা বেগম কপাল কুঁচকে রাগান্বিত কণ্ঠে কাব্যের ফুফুকে বললেন, আপা, আমি দেখে শুনেই আমার ছেলের বিয়ে দিয়েছি। তোমার মতো মানুষের জন্য সমাজের আজ এই অবস্থা। কাব্যের ফুফু দমে গেলেন না। কিছু বলতে নিবেন তার আগেই কাব্যের বাবা মিস্টার কবির চৌধুরী চশমা ঠিক করতে করতে বললেন, আপা, আমাকে কিছু বলতে বাধ্য করিস না। সুব্রতা মাথা নিচু করেছিল। কবির চৌধুরী সুব্রতার মাথায় হাত রেখে বলল, মা কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, সেই দিকে খেয়াল করলে চলবে। এগুলো খেয়াল করলে শুধু শুধু তোমার সময় নষ্ট হবে। যাই হোক, বাদ দাও তো এসব। আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। আমরা একসঙ্গে আজ অনেক গল্প করব। কবির চৌধুরীর কথা শুনে ওনার বোন রিমা গটগট পায়ে সোজা সেই জায়গা ছেড়ে চলে গেলেন। কবিতা বেগম হাসলেন। সুব্রতার মুখটা উঁচু করে চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, জানিস তো, মায়াবতীর চোখে জল একদম মানায় না। আমরা জানি তুই কেমন, কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না। যা, চা বানিয়ে তোর বাবাকে দিয়ে আয়। ও ভালো কথা, কাব্য ঘুম থেকে উঠেছে নাকি দেখিস তো। না উঠলে উঠিয়ে নিয়ে আসিস, নাস্তা করে কথা আছে। সুব্রতা হ্যাঁ বোধক উত্তর দিয়ে খুব যত্ন করে চা বানিয়ে কবির চৌধুরীর কাছে গিয়ে দিল। কবির চৌধুরী খুব খুশি হলেন, তৃপ্তি নিয়ে চা খেতে লাগলেন। সুব্রতা পর্দাটা একটু সরিয়ে সোফার দিকে তাকিয়ে কাব্যকে না দেখে কপাল কুঁচকে ফেলল। চোখ ঘুরিয়ে খাটের উপরে তাকাতেই দেখলো কাব্য উল্টো হয়ে শুয়ে আছে। সুব্রতা ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। গলাটা পরিষ্কার করে বলল ও, স্যার উঠুন, আপনার আম্মু আপনাকে ডাকছে। কাব্যের কোনো হুঁশ নেই। সুব্রতার ডাকটা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কাব্যের। সুব্রতা ইতস্তত হয়ে হালকা করে ধাক্কা দিতেই কাব্য হুড়মুড় করে উঠে গিয়ে গোল গোল চোখে সুব্রতার দিকে তাকায়। অবাক কণ্ঠে বলল ও, এই, তুমি এখানে কি করছো? তোমার রেজাল্ট বের হয়েছে নাকি? তুমি কি ম্যাথে ফেল করেছো? আমার কোনো দোষ নাই বাবা, সব দোষ তোমার। কাব্যের কথায় সুব্রতা বিরক্তিতে কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে বলল, হয়েছে আপনার ফাউল কথা, এখন উঠুন। কাল যে বিয়ে করলেন ভুলে গেছেন? টেনশন করে কি করবে? বিয়া করছো, ফেল করলেও কেউ কিছু বলবে না। এখন চলো খেতে। বলেই চলে গেল কাব্য রুম ছেড়ে। কাব্যের এমন কথায় খুব মন খারাপ হলো সুব্রতার। চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল ওর। কবিতা বেগম ডাক শুনে সুব্রতা তাড়াতাড়ি চোখের পানি মুছে চলে গেল খাবার টেবিলে। সুব্রতাকে মন খারাপ করে খাবার খেতে দেখে কবিতা বেগম জিজ্ঞাসা করলেন, কিছু হয়েছে নাকি? কিন্তু সুব্রতা কথা এড়িয়ে গেল। বিকাল হয়ে গেছে। যত সময় যাচ্ছে সুব্রতার টেনশন বাড়ছে। কাল রাতের কাব্য ঈশিতার কাছে কেন গিয়েছে? কি হলো সেখানে? কিছু জিজ্ঞাসা করেনি সুব্রতা। জানার কোনো ইচ্ছাও নেই ওর। সুব্রতা দাঁড়িয়েছিল ছাদের এক কোণে। আবহাওয়া বেশি একটা ভালো না, বৃষ্টি আসতে পারে। হাওয়ায় সুব্রতার ঘন কালো চুলগুলো উঠছে। কাব্যের সকালের কথাটা খুব আঘাত করেছে সুব্রতাকে। রিমা বেগমও তখনও কথা শোনালেন। এমনিতেই কালকের রেজাল্টের টেনশনে ভালো লাগছে না, তার উপরে এগুলো ঝামেলা আর ভালো লাগছে না ওর। সুব্রতার পাশে কাব্য এসে দাঁড়ালো। সুব্রতা সেদিকে পাত্তা না দিয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কাব্য গলা পরিষ্কার করে বলল, তোমার বাবা এখন কেমন আছেন? সুব্রতা কাব্যদের দিকে না তাকিয়েই বলল, আগের থেকে একটু ভালো আছেন। কাব্য আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখো সুব্রতা, আমি সবসময় পরিষ্কার করে সব বলতে পছন্দ করি। তুমি জানো আমি ঈশিতাকে ভালোবাসি। তারপর তোমাকে কেন বিয়ে করলাম জানতে চাইবে না? সুব্রতা ঠোঁটের কোণে তার ছেলের একটা হাসি ফুটিয়ে বলে উঠল, আমি আর কি জানতে চাইবো বলুন?
আমার কথার আবার কোনো গুরুত্ব আছে নাকি? যে যেদিকে যেতে বলবে আমার তো সেই দিকেই যেতে হবে। কাব্য এক পলক সুব্রতার দিকে তাকিয়ে আবারও আকাশের দিকে তাকিয়ে উঠল। তোমার বাবা আমাদের অনেক বড় সহযোগিতা করেছে। আমাদের বিজনেসে যখন অবস্থা খুব খারাপ ছিল, তখন উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কাল যখন তোমার বাবা অসুস্থ হয়ে যায়, তোমার মায়ের অবস্থাও খারাপ হয়ে যায়, তখন আমার মা আমাকে তোমাকে বিয়ে করতে বলে। আমি ঈশিতাকে ভালোবাসি বলেই রাজি ছিলাম না। পরে আম্মু বলে, আমি যদি তোমাকে এখন বিয়ে না করি তাহলে আম্মুর মরা মুখ দেখব। এই কথা শোনার পর আমি কিছুই করতে পারিনি। আমার বিয়ের কথা শুনে রাতে ঈশিতা অ্যাক্সিডেন্ট করে, রাতে হাসপাতালেই ছিলাম। আম্মু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করে, তোমাকে কিছু বলারও সুযোগও পাইনি। সুব্রতা কাব্যের দিকে তাকিয়ে বলে উঠল। তো কি ডিভোর্স চাইছেন নাকি? তো বলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। কাব্য ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে তার ছেলের হাসি দিয়ে বলল। না, আমি এমন কিছুই করব না, কারণ আমি ঈশিতাকে ভালোবাসি। ঈশিতা আমাকে না, ওর তো আরো ভালোবাসার মানুষও আছে। শুধুমাত্র টাকার জন্য ও আমার সঙ্গে ছিল, ভাবতেই নিজের উপর হাসি আসে আমার। আমি কতটা বলদ, এতদিন বোকা বানিয়ে গেছে আমাকে ওরা, আর আমি বুঝতেও পারিনি। কবিতা বেগমের ডাকে দুজনেই পিছন ফিরে তাকালো। কবিতা বেগম ওদের কাছে এগিয়ে এসে দুজনের কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন। দেখ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। উনি যা করেন ভালোর জন্যই করেন। দেখ শুভ্রতা, তোর জন্য সিসির ঠিক ছিল না, আর কাব্য তোর জন্য ঈশিতাও ঠিক ছিল না। সেই জন্যই তোর ভাগ্য তোদের এক করে দিয়েছে। এতদিন তো নিজের মন মতো জীবন চালিয়েছিলি, এবার জীবনকে জীবনের মতো চলতে দে, দেখ না কি হয়। বলেই হেসে চলে গেলেন কবিতা বেগম। কাব্য সুব্রতা দুজনের দিকে তাকালো। হাওয়ার বেগ ছাড় বাড়ার সাথে সাথে সুব্রতার চুল উঠছে সেই বেগে। কাব্য তাকিয়ে আছে সুব্রতার দিকে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। সরি শুভ্রতা, সকালের কথাই তুমি কষ্ট পেয়েছো। কথাগুলো বলার আগে আমার ভাবা উচিত ছিল। সুব্রতা কিছু বলল না। মেঘ ডাকতে কাব্য সুব্রতার হাত ধরে বলল। চলো এখন নিচে যাই, বৃষ্টি আসবে। বলতে বলতেই বৃষ্টি চলে আসলো। সুব্রতা কাব্যের দিকে তাকিয়ে বলল। ভিজে তো গিয়েছি, একটু ভিজি না হয় আজ। কাব্য সুব্রতার দিকে তাকিয়ে আর না করতে পারল না। হাত ছেড়ে দিল সুব্রতার। কাব্য দাঁড়িয়ে রইল বুকে হাত গুছে। সুব্রতা খুশি হলো কাব্যের হাত ছেড়ে দেওয়ায়। সুব্রতা নিজের দুই হাত দুই পাশে প্রসারিত করে মুখটা আকাশের দিকে মেলে চোখ বুজে নিল। অনুভব করতে লাগলো বৃষ্টির প্রতিটা প্রবৃত্ত স্পর্শ। কাব্য মুগ্ধ চোখে তাকিয়ে আছে সুব্রতার দিকে। কোথায় আগে তো এত সৌন্দর্য সে দেখেনি সুব্রতার। তবে আজ কেন এমন অনুভূতি হচ্ছে তার? সুব্রতা হাসি দিতেই কাব্যের ভাবনার ছেদ ঘটল। কাব্য এগিয়ে গিয়ে সুব্রতার হাত ধরল। হাতের ঠান্ডা দেখে কাব্য রাগান্বিত কণ্ঠে বলল। বৃষ্টিতে ভিজতে দিয়েছি বলে এত কেন ভিজতে হবে? এখন যদি জ্বর আসে তখন কি হবে? হাত কত ঠান্ডা হয়ে গেছে দেখছো? চলো এখন। সুব্রতা কিছু বলতে নিবে তার আগেই কাব্য ওকে থামিয়ে দিয়ে বলল। আর কোনো কথা শুনতে চাই না, চলো এখন। পরে জ্বর আসলে আম্মু তো আমাকে দোষ দিবে। কাব্যর হাত ধরে নিয়ে যেতে লাগলো সুব্রতাকে। সুব্রতা চুপচাপ মাথা নিচু করে যেতে লাগলো। নিচে আসতেই দেখতে পেল কবিতা বেগম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কাব্য আর সুব্রতা দুজনেই অপরাধীর মতো দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কবিতা বেগম রাগান্বিত কণ্ঠে বলল। তোরা কি এখনো ছোট আছিস? বৃষ্টিতে এত সময় ভিজছিস, যে জ্বর আসলে কি হবে? বলতে দেরি, কিন্তু দুজনের হাঁচি দিতে দেরি হলো না। কাব্য আর সুব্রতা দুজনেই দুজনের দিকে তাকালো। কবিতা বেগম ধমক দিয়ে বললেন। যা, তোরা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি কফি বানাচ্ছি, দুজন খাবি। দুজনেই রুমে চলে গেল। কাব্য কাপড় নিয়ে সুব্রতাকে বলল। এই রুমের ওয়াশরুমে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। সুব্রতাও কাব্যের কথায় সম্মতি দিয়ে চলে গেল ওয়াশরুমে।
রাত হয়ে গেছে, সুব্রতার জ্বর এসেছে, কাবের একটু সর্দিও লেগেছে। কবিতা বেগম দুজনকেই খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। কবিতা বেগম কাব্যকে সুব্রতার খেয়াল রাখতে বলে চলে গেলেন, আর কোনো সমস্যা হলে তাকে ডাকতে বলে গেছেন। কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। বৃষ্টির পানিতে বারান্দায় থাকা বেরি ফুলের গাছটা ভিজে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। শিশুর বিন্দুর ন্যায় ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি গাছগুলোর পাতা বেয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। কাব্য খেয়াল করলো আজ অন্য দিনের চেয়ে বেরি ফুল অনেকটা বেশি ফুটেছে। কাব্য অনেকক্ষণ যাবৎ এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলো। এখন চোখটা লেগে এসছে তার। কাব্য বারান্দা থেকে রুমে আসতেই দেখলো সুব্রতা ঠান্ডায় কাঁপছে। কাব্য একটা কম্বল বের করে সুব্রতার গায়ে দিল। সুব্রতা কম্বলটা টেনে আরামে ঘুম দিল। কাব্যর কপাল চেক করে দেখলো এখন সুব্রতার জ্বর অনেকটাই কম। কাব্য স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে নিজের কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকাল থেকে টেনশনে সুব্রতার খানাপিনা বাদ দিয়ে বসে আছে। কবিতা বেগম অনেকবার চেষ্টা করেছে সুব্রতাকে খাওয়ানোর, কিন্তু সুব্রতা কিছুতেই খাচ্ছে না। অন্যদিকে কাব্য ঘরে ঘুমাচ্ছে। যত সময় যাচ্ছে সুব্রতার কাঁপাকাঁপি বেড়ে যাচ্ছে। এদিকে কাব্যের ফুপু মুখ বাঁকিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছেন। কবিতা বেগমের ফোন বেজে উঠতেই দেখলো সুব্রতার মা বাবা ভিডিও কল দিয়েছে। উনি রিসিভ করে কথা বললেন। সুব্রতাকে কথা বলতে দিতেই সুব্রতার টেনশনে কান্না করে দেয়। সুব্রতার এমন অবস্থা দেখে সবাই থতমত খেয়ে যায়। সুব্রতার এমন অবস্থা দেখে কাব্যের ছোট ভাই কিরণের এখন টেনশন ধরে গেছে। সামনের বার ওর পরীক্ষা, তা যেন ভুলে গেছে ও। মনে হচ্ছে ওর রেজাল্ট দিবে। কবিতা বেগম সুব্রতাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এমন সময় কাব্য ঘুম থেকে উঠে এসে এই পরিস্থিতি থেকে থতমত খেয়ে যায়। পরক্ষণে বিষয়টা বুঝতে পেরে কাব্য গিয়ে সুব্রতার পাশে বসে। সুব্রতার ডান হাত নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, শান্ত হও সুব্রতা। আমি জানি এখন তোমার এক অন্যরকম অনুভূতি হচ্ছে, কিন্তু দেখো, তুমি যদি এখন আশা অনুরূপ ফল না পেয়ে ভেঙে পড়ো, তাহলে আল্লাহ নারাজ হবে তোমার প্রতি। তিনি জানেন তোমার জন্য কোনটা ভালো, আর আমি বিশ্বাস করি তোমার রেজাল্ট ভালো হবে, কারণ তুমি ভালো স্টুডেন্ট, আর আল্লাহ তোমাকে নিরাশ করবে না। দেখে নিও। কাব্যের কথাগুলো শুনে কিছুটা ভরসা পেল সুব্রতা। চোখ বন্ধ করে চুপ করে রইল সে। কাব্য দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সুব্রতার রেজাল্ট দেখায় ল্যাপটপটা নিয়ে এলো। কাব্য একবার মায়ের দিকে তাকিয়ে সুব্রতার দিকে তাকালো। একদিনের জ্বরে আর রেজাল্টের টেনশনে মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। অনেকক্ষণ কারোর কোনো শব্দ না পেয়ে সুব্রতা পিটপিট করে চোখ খুলল। সামনে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। সুব্রতার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে চলছে। সে এক করুণ দৃষ্টিতে কাব্যর দিকে রাখতেই কাব্য হেসে দিল। কাব্যের হাসি দেখে সুব্রতার যাই অবস্থা। কাব্য এবার জোরে হেসে দিল আর বলল, আরে পাগলি, এবার টেনশন করা বন্ধ করে দাও। তুমি জিপিএ 5 পেয়েছো। সুব্রত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠল। সুব্রতার বাবা মা দুজনেই ভিডিও কলে ছিল। দুজনের মুখেই হাসে। সুব্রতা খুশিতে আলহামদুলিল্লাহ বলে কান্না করে দিল। কাব্য সুব্রতাকে বলল, বলেছিলাম না ভালো করবে। এখন যাও, কিছু খেয়ে নাও। চোখ মুখের কি অবস্থা করেছো। খাওয়া শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়বে। কাব্যের ফুপু রেগে মেগে উঠে গেল। ওনার যাওয়ার দিকে তাকে সবাই এসে দিল। কাব্য একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সুব্রতাকে বলল, দেখছো, আমি ম্যাথ করিয়েছি দেখেই তুমি এত বেশি নাম্বার পেয়েছো। দেখতে হবে কে করিয়েছে। কাব্য চৌধুরী। কবিতা বেগম সুব্রতাকে বলল, সুব্রতা মা, তুই যা তো চোখে মুখে পানি দিয়ে আয়। আর কাব্য এমন মেয়েটা পিছু ছাড়তো, সকাল থেকে মেয়েটা কিছু মুখে দেয়নি। সুব্রতা উঠে গেল। রুমের দিকে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। এখন অনেকটা শান্তি লাগছে ওর। বাইরে বৃষ্টি পড়ছে। কবির চৌধুরী বৃষ্টির মধ্যেই চলে গেছে মিষ্টি কিনতে। আজ সে অফিসে যায়নি। অন্যদিকে খুশি মনে কবিতা বেগম কল করে সবাইকে জানাচ্ছেন সুব্রতার রেজাল্টের কথা। কিরণ আজ স্কুলে যাবে না, বাইরে বৃষ্টি পড়ছে তাই।
কাব্য খাবার হাতে নিয়ে রুমে একটা টুকে দিল। দেখলো সুব্রত বারান্দায় দাঁড়িয়ে আছে। কাব্য খাবারটা বেড সাইড টেবিলে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ধীর কণ্ঠে সুব্রতাকে ডেকে বলল। খাবারটা খেয়ে নাও। সুব্রতা কিছু না বলে রুমে চলে গেল। সোফায় বসে খেতে লাগলো ও। কাব্য ট্রাউজারের পকেটে হাত রেখে তাকিয়ে রইল বৃষ্টির দিকে। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল সে। সুব্রতা খাবারটা শেষ করে রান্নাঘরে গেল। আমতা আমতা করে কবিতা বেগমকে বলল। আম্মু, আমি মার কাছে যেতে চাই একটু। কবিতা বেগম হেসে বললেন। আরে আমিও এইটাই ভাবছিলাম, বিকালে কাব্যকে নিয়ে যেতে বলবো। সুব্রতার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। কবিতা বেগম বললেন। যা, কাব্যর সাথে গিয়ে গল্প কর, আমি এদিকটা সামলে দিচ্ছি। এইখানেই থাকি না আম্মু, তোমার কাছে সাহায্য করি। কবিতা বেগম সুব্রতার কাছে এসে বলল। যা ওর কাছে, এখন ওর তোকে প্রয়োজন, গিয়ে কথাবার্তা বল, ভালো লাগবে। সুব্রতা আর না করতে পারল না, ধীর পায়ে চলে গেল রুমের দিকে। রুমে গিয়ে দেখলো কাব্য এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। সুব্রতা ধীর পায়ে গিয়ে দাঁড়ালো কাব্যের পাশে। বৃষ্টির দিকে তাকিয়ে বলল ও। মন খারাপ? কাব্য তার ছেলের হাসি দিয়ে বলল। না, তেমন কিছু না। সুব্রতা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল। বৃষ্টি কারো জন্য আনন্দের, আবার কারো কাছে কষ্টের। আপনার মনে আছে আমরা ছোটবেলায় দুইজন মিলে কাদায় খেলতাম? কত স্মৃতি জড়িয়ে আছে বৃষ্টির সঙ্গে, স্কুল জীবনের কত স্মৃতি। তুমি কি এখন বড় হয়ে গিয়েছো নাকি? আসছে স্মৃতিচারণ করতে, নাক টিপ দিলে এখনো দুধ বের হয়ে আসছে ছোটবেলার কথা বলতে। সুব্রতা নাক ফুলে কোমরে হাত রেখে বলল। আপনি কি জানেন? আপনি কিছুই জানেন না। আমার বিয়ে ঠিক হলো, বিয়ে আবার ভেঙে আপনার সঙ্গে বিয়ে হলো। মানুষ কি উল্টাপাল্টা কথা বলে, সেগুলো সহ্য করার ক্ষমতা হয়ে গেছে। পরিস্থিতির চাপে পড়ে আমি কেমন মানসিক যন্ত্রণায় আছি আপনি কেন বুঝবেন? আপনি তো সামান্য ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে দেবদাস হয়ে বসে আছেন। কোথায় আমি আসলাম আপনার মন ভালো করতে, আর আপনি আমার মুডটাই বিগড়ে দিলেন। এগুলোর জন্যই আপনাকে আমার ভালো লাগে না। কথাগুলো বলেই হনহন পায়ে রুমে চলে গেল সুব্রতা। কাব্য হা হয়ে আছে। সুব্রতা যে এত খেপে যাবে তা বুঝতে পারেনি কাব্য। কাব্য কপাল চাপড়ালো। কাব্য রুমে এসে ক্যাবিনেট খুলে একটা বক্স বের করে ধীর পায়ে সুব্রতার পাশে সোফায় গিয়ে বসলো। সুব্রতা গাল ফুলিয়ে রেখেছে। সুব্রতার এমন ফেস দেখে হাসি পেল কাব্যের। সে জানে কিভাবে এই রাগ গলে যাবে। কাব্য নিজের হাসি কন্ট্রোল করে বলল। সরি। বলেই হাতে থাকা বক্সটা সুব্রতাকে দিল। সুব্রতা মুখ ঘুরিয়ে বলল। আপনার গিফট আপনিই রাখুন, আমাকে কেন দিতে আসছেন? কাব্য হাসলো। গিফট বক্সটা সরিয়ে নিয়ে বলল ও। তুমি যখন নিবেই না তখন আর কি করার, আমি না হয় এই গিফটটা অন্য কাউকে দিয়ে আসি। সুব্রতা আর চোখে তাকালো কাব্যর দিকে। কাব্য ঠিকই বুঝতে পারছে। কাব্য উঠে যাবে তার আগেই সুব্রতা খপ করে গিফটটা কেড়ে নিল। কপাল কুঁচকে বলল। আমার গিফট আপনি কোন সাহসে অন্য কাউকে দিয়ে যান? কাব্য চুলটা পিছনে ঠেলে ঠোঁট টিপে হাসলো। সুব্রতা মুখ ভেঙচি দিয়ে গিফট বক্সটা খুলল। এক্স বক্স চকলেট দেখে সুব্রতার ঠোঁটে হাসি ফুটে উঠল। খুশিতে কাব্যের হাত ধরে বলল ও। ধন্যবাদ আপনাকে। আমি তো ভাবতেও পারিনি আপনি এমন গিফট দিবেন আমাকে। আই এম সো হ্যাপি। কাব্য নিজের হাতের দিকে তাকাতেই সুব্রতা কাব্যের দৃষ্টি অনুসরণ করে তাকালো কাব্যের দিকে। সুব্রতা বুঝতে পেরে হাতটা ছেড়ে দিয়ে দাঁত দিয়ে জিভ কেটে দিল দৌড়। সুব্রতার এমন কাণ্ডে জোরেই হেসে দিল কাব্য আর বলল। আস্তে দৌড়াও, পড়ে যাবে তো। সুব্রতা দৌড়ে রান্নাঘরে যেতেই কবিতা বেগম বললেন। তোর মা ফোন করেছিল, তোকে কল করতে বলল। সুব্রতা কল দিল ওর মা শারমিন বেগমকে। সুব্রতা বলল। আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো? আর বাবা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। রে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর বন্ধু অস্থির হয়ে গেছে তোর সঙ্গে দেখা করার জন্য। ওই এক কথা, আমি বিকালে আসছি ওই বাসায়, উনি রাখতে যাবেন ওইখানে।
শারমিন বেগম খুশি হয়ে গেল মেয়ের কথা শুনে। আরও কিছু কথা বলে উনি কল কেটে দিলেন। বিকেলের আবহাওয়াটা বেশ ভালো লাগছে কাব্যের। কাব্য বাইকে বসে আক্ষেপ করছে শুভ্রতার। গেটের দিকে তাকাতেই চোখ আটকে গেল ওর। নীল শাড়ি পরিহিত শুভ্রতাকে এক অন্যরকম সুন্দর লাগছে। কালো ঘন লম্বা চুল কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। মৃদু বাতাসি চুলগুলো আপন গতিতে খেলছে। কানের পাশে থাকা বেলি ফুল দেওয়াতে শুভ্রতার সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। মায়াবী চোখ কাজল দেওয়াতে চোখগুলো যেন আরও আকর্ষণীয় লাগছে। মেকআপ ছাড়া চেহারায় যেন কোনো কমতি নজরে আসছে না কাব্যের। কাব্যও হাঁ করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল শুভ্রতার। বেশ কয়েকবার টাকার পরও কাব্যের কোনো হেলদোল নেই দেখে শুভ্রতা কাব্যের হাতে একটা চিমটি কেটে দিল। এমন হিরো সেজে হা করে আমার দিকে না তাকিয়ে থেকে চলুন যাই, সবাই আমাদের অপেক্ষা করছে। কাব্য বাইকে উঠে বসলো। সুব্রতা তাকালো কাব্যের দিকে। ফর্সা মুখে চাপ দাড়ি, চিকন ফ্রেমের চশমায় খারাপ লাগছে না। সাদা শার্টে নেভি ব্লু রঙের জিন্স, হিরোর থেকে কিছু কম লাগছে না কাব্যকে। কাব্য বাইরের সামনে গ্লাসে তাকিয়ে মুচকি হেসে বলল। এমন করে তাকিয়ে থেকো না, আমার আবার নজর লেগে যাবে। সুব্রতা মুখ ভেঙচি কেটে বলল। আমার ঠেকা পড়েছে আপনার দিকে নজর দিতে। আপনি যে আমার দিকে তাকিয়ে থাকলেন তখন, আমার যদি এখন শরীর খারাপ হয়। কাব্য কিছু বলল না। হুট করে আবহাওয়াটা খারাপ হয়ে গেল। কাব্য চিন্তিত কণ্ঠে বলল। এখন বাইক থামিয়ে ছাউনিতে দাঁড়াতে হবে, বৃষ্টি হবে এখন। বলতে বলতেই বৃষ্টি চলে এলো। কাব্য তাড়াতাড়ি করে বাইক থামিয়ে সুব্রতার হাত ধরে দৌড়ে ছাউনিতে গিয়ে দাঁড়ালো। সুব্রতা মুখ ছোট করে বলল। একটু কি বৃষ্টিতে ভেজা যায় না? না, যায় না এখন। কেবল জ্বর থেকে উঠলে এখন আবার বৃষ্টিতে ভিজতে লজ্জা করে না? সুব্রতা কাব্যের কথায় গাল ফুলিয়ে রইল। বৃষ্টি থামতেই ওরা আবারও বাইকে উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল সুব্রতাদের বাসায়। সুব্রতা নামতে নিলেই উষ্ঠা খেয়ে পড়ে যেতে নাই। কাব্য ওর বাম হাত দিয়ে সুব্রতার ডান হাত আঁকড়ে ধরে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে। দেখে শুনে নামবে তো। এখনো তো পড়ে যেতে, তখন কি হতো? দোষ তো আমার হতো, আমি তোমার খেয়াল রাখি না। কাব্যের কথা শুনে সুব্রতা মুখ ভেঙচি কাটল। কাব্য চশমাটা ঠিক করে বলল। ওই পারো তো একটাই কাজ, কথায় কথায় মুখ ভ্যাংচানো। সুব্রতা কাব্যের কথায় পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কাব্য বাইকটা পার্কিংয়ে রেখে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। তখনই একটা মেয়ে ওর সামনে রাস্তা আটকে দাঁড়ালো। কাব্যের কপাল কুঁচকে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল। দেখি সাইড দেন। এমন করে রাস্তা আটকানোর মানে কি? মেয়েটা ভ্রু নাচিয়ে বলল। দুলাভাই, আমাকে চিনতে পারলেন না? আমি আপনার বউয়ের একমাত্র বান্ধবী ললিতা। কাব্য ভাবনাশীল ভাবে বলল। তো আমি কি করব? কি আর করবেন বলুন? হিরো মার্কা লুক নিয়ে শ্বশুর বাড়ি এসেছেন, এখন শালিকে সালামি দিবেন না? এটা কোনো কথা বলুন তো দুলাভাই? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমার সামনে ন্যাকামি করো। আর কি যেন নাম বললে? ললিতা। দেখো ললিতা, এগুলো ন্যাকামি আমার একদম পছন্দ না। এগুলো সালামি পরে হবে, সরো তো। বলে মেয়েটার পাশ কাটিয়ে চলে আসতে নিলেই ওপর থেকে হাসির শব্দ শুনতে পেল। সুব্রতা মুখ বের করে বলল। কিরে রাইসা? ও সরি বান্ধবী ললিতা বলছিলাম না। রাইসা ঠোঁট উল্টালো। কাব্য কপাল কুঁচকে বলল। ওর নাম ললিতা না? কাব্যের কথা শুনে সুব্রতা আরো হাসতে লাগলো। কাব্য অবাক দৃষ্টিতে একবার সুব্রতা আর একবার রাইসার দিকে তাকাচ্ছে। শারমিন বেগম আসতেই সুব্রতা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে সালাম দিল। শারমিন বেগম সালামের উত্তর দিয়ে কোমরে হাত রেখে বললেন। হয়েছে, তোদের এবার ছেলেটাকে ছাড়তো। একা পেয়ে তোরা দুইটা মিলে ওকে বিরক্ত করছিস, এটা কিন্তু ঠিক না। দুজনেই বাসের ভিতরে চলে গেল। শারমিন বেগম কাব্যকে বললেন। বাবা, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আর এখন আবার ফল মিষ্টি আনতে হবে কেন? দাও, আমি নিয়ে যাই। না আন্টি, আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নাই। কাব্য রুমে যেতেই দেখলো সুব্রতা, সাবা আর রাইসা তিনজন মিলে গল্প করছে। কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দার দোলনায় গিয়ে বসলো ও ফোনটা হাতে নিয়ে ওর মাকে জানিয়ে দিল যে তারা পৌঁছে গেছে।
কল কাটতেই ফোনটা আবারও বেজে উঠল। কাব্য সতর্কতার সাথে কল রিসিভ করে বলল। জি স্যার, বলুন। অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে ফাহাদ সাহেব বলে উঠল। কাব্য, আপনাকে আজকের মধ্যে চট্টগ্রাম আসতে হবে। আপনি এখন কোথায় আছেন? কাব্য কপালে ভাঁজ ফেলে বলল। কেন স্যার, কি হয়েছে? আর আমি তো কিছুদিনের ছুটি নিয়েছিলাম। আমি বর্তমানে মিরপুর থেকে হেমায়েতপুরের দিকে এসেছি। ফাহাদ সাহেব তাড়া দিয়ে বলল। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, গুরুত্বপূর্ণ কিছু কাজ পড়ে গেছে। আর আমাদের টিমের হাসান মাহমুদাকে আপনি একটু কল করে আসতে বলুন। কাব্য গম্ভীর কণ্ঠে বলল। আচ্ছা স্যার, আমি ওকে জানিয়ে দিব। চিন্তা করবেন না, আমরা আসছি। কলটা কেটে কাব্য ওর বন্ধু হাসানকে কল দিল। দুইবার রিং হতেই কলটা রিসিভ হলো। হাসান ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল। কিরে হালা, বিয়ে করে কি ঘরে আছিস নাকি যে আমাকে গভীর রাতে কল করে বিরক্ত করছিস? তোর মিয়া, তোর ঘুম তোর পকেটে রাখ। এখন সন্ধ্যা 7টা বাজে। তাড়াতাড়ি রেডি হ, চট্টগ্রাম যেতে হবে। স্যার ফোন দিয়েছিল। ওই হালাই আর এক হালা নির্ঘাত কিছু নিয়ে বসে আছে। তোর আসলে কপালটাই খারাপ। কেবল বিয়েটা করলি, কোথায় ভাবির সঙ্গে সময় কাটাবি তা না। এখন চট্টগ্রাম চলো। ফালতু পেঁচাল না পেরে রেডি হ, আমি এইদিকে ম্যানেজ করে আসছি। বলে কল কেটে দিল কাব্য। সামনে চোখ রাখতেই সুব্রতাকে দেখে খানিকটা চমকে উঠল কাব্য। সুব্রতা কপাল কুঁচকে বলল। কি কথা বলছিলেন না তো? তেমন কিছু না, আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। ও তাই বলেন। যাই হোক, মা আপনাকে ডাকছে। শুভ্রতা, আসলে আমার বন্ধুর বিয়ে আজ রাতেই, চট্টগ্রাম যেতে বলছে। সুব্রতার চোখ ছোট ছোট করে বলল। বন্ধুর বিয়ে নাকি আপনার ঋষিতার সঙ্গে যাবেন? কাব্য থমকে উঠল। রাগান্বিত কণ্ঠে বলল। ও ওই নামটা নেওয়া লাগবে কেন তোমার? বললাম না বন্ধুর বিয়ে। এত সব কথা বলার সাহস কোথায় পাও তুমি? এখন তুমি বিশ্বাস করলে করো, না করলে আমার করার কিছু নাই। কাব্যের কথাই সুব্রতার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। কাব্য কপালে পড়ে থাকা চুলগুলো ঠেলে দিয়ে বলল। আচ্ছা বাবা, হয়েছে, কান্না করতে হবে না। সরি, ওর নাম শুনে রাগ উঠে গিয়েছিল আমার। আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসব। তুমি না হয় এই কয়েকদিন এখানেই থাকো। সুব্রতা ফুপিয়ে ফুপিয়ে বলল। আমি তো শুধু একটু মজা করতে চেয়েছিলাম। কাব্য সুব্রতার হাত ধরে বলল। সরি বললাম তো। কাব্য পকেট থেকে একটা চকলেট বের করে দিয়ে বলল। এই নাও চকলেট, আর কান্না থামাও তো। কি এক বিপদে পড়ছি, কিছু বললেই চোখ দিয়ে পানি পড়ে। যাই হোক, তুমি একটু তোমার আব্বু আম্মুকে ম্যানেজ করে নাও, আমি রাতের খাবার খেয়েই বেরিয়ে পড়ব। সুব্রতা মুখ মুছে বলল। আচ্ছা, আমি আম্মুকে বলে দিব আপনি ফ্রেশ হয়ে নিন। বাবা অফিস থেকে এক্ষুনি চলে আসবে। কাব্য মুচকি হাসল। কাব্য চলে গেল ফ্রেশ হতে। সুব্রতা চকলেট খুলতেই রাইসা আর সাবা এসে হাজির হলো। দুজনেই কোমরে হাত দিয়ে বলল। একা একাই খাবে? সুব্রতা ভাব নিয়ে বলল। আমার বর আমাকে দিয়েছে, তোদের কেন দিব? পিছন থেকে কাব্য বলে উঠল। তোমাদের জন্যেও আছে, টেবিলের উপর দুটো বক্স আছে, তোমাদের দুইজনের জন্যই এনেছি। ওগুলো তখন মজা করেছিলাম। রাইসা আর সাবা খুশি হয়ে গেল। রাইসা বলল। ধন্যবাদ দুলা ভাই। এই মাইয়ারে আগেই কইছিলাম আপনি এত খারাপ না। মাইয়া আমার কথা বিশ্বাসই করে না, কয় আপনি খারাপ, বদমেজাজি, হ্যান ত্যান। সুব্রতা রাইসার মুখ চেপে ধরে বলল। ওর কথা বিশ্বাস করবেন না, ও আসলে পাপ না ফেরত পাগল। কাব্য ভ্রু উঁচিয়ে বলল। তাই নাকি? নাকি ওর কথাই সত্যি, বলো তো সুব্রতা? সুব্রতা দাঁত বের করে বোকামির মতো হাসি দিয়ে বলল। আসলে তেমন কিছু না, ও মিথ্যা বলছে। কাব্য সুব্রতা বলতে রাইসার হাত ধরে ভোঁ দৌড় দিল সুব্রতা। কাব্য জোরেই হেসে দিল। নিজের কাণ্ডে নিজেই অবাক হলো কাব্য। ইদানিং মনে হচ্ছে একটু বেশি হাসছে ও। কি হলো তার? সে কি সুব্রতার প্রেমে পড়ে যাচ্ছে? কাব্য নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলল। কাব্য, কন্ট্রোল করো নিজের আবেগকে। একটা
একটা ধোকা খেয়ে শখ মিটেনি তোর? শারমিন বেগমের ডাক শুনে ভাবনায় ছেদ ঘটল কাব্যের। কাব্য নিজেকে স্বাভাবিক করে রুমের বাইরে যায়। কালো স্যুটবুট পরিহিত এক যুবক বসে আছে একটা চেয়ারে। সামনেই একটা চেয়ারে অপরাধীর মতো বসে আছে আর এক যুবক। সামনে থাকা যুবক কাঁপছে থরথর করে। কালো স্যুটবুট পরা যুবকটি রাগান্বিত কণ্ঠে বলল, তোকে বলেছিলাম সতর্কতার সঙ্গে কাজ করতে। এখন তোর জন্য যদি আমার প্ল্যানের কিছু উল্টাপাল্টা হয় না, তুই শেষ। কথাগুলো বলেই সামনে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে মারল সেই যুবকের দিকে। যুবকের মাথা ফেটে গল গল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। দুজন বডিগার্ড এসে নিয়ে গেল যুবকটিকে। লোকটা রাগে ফোঁস করতে বলল, এই এক কাব্য আমার জীবনটাকে শেষ করে দিল। কোনো কাজ করে শান্তি নেই। সারাটা জীবন আমার প্ল্যান নষ্ট করে আসছে এই কাব্য। এবার আমি আর তাকে ছাড়ছি না। এবার আমি তাকে বুঝিয়ে দেব আমি কি। বলেই পাগলের মতো হাসতে লাগলো লোকটা। রাত 11টার সময় কাব্য দাঁড়িয়ে আছে বাস স্টপেজে। বারবার হাতের ঘড়িটা দেখছে সে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে রেখেছে ও। সে সবসময় সময় মাফিক কাজ করতে পছন্দ করে, কিন্তু এই হাসান ছেলেটার জন্য কখনোই তা হয় না। হাসান হাঁপাতে হাঁপাতে কাব্যর সামনে এসে বলল, আজকেও দেরি হয়ে গেল আসতে। আসলে কাব্য হাসানকে থামিয়ে দিয়ে বলল, কিছু বলতে হবে না, গিয়ে কিছু খাবার কিনে নে, বাস এখনই আসবে। বলতে বলতেই বাস এসে গেল। কাব্য উঠে পড়ল বাসে। হাসান ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে কিছু চিপস আর পানি নিয়ে বাসে উঠল। বাস চলছে নিজের আপন গতিতে। কাব্য চিপস খাচ্ছে। হাসান চোখ ছোট ছোট করে কাব্যকে বলল, আজকে কি বলে বের হয়েছিস? কি আর বলবো, বললাম মাহমুদের বিয়ে, তাই যাচ্ছি। এ মাহমুদ আবার কে? আমার বন্ধু। তোর পুরো নাম কি ভেবে দেখ, তাহলে সবটা বুঝে যাবি। হালাই আর কাউকে পেলি না আমার মতো সিঙ্গেল মানুষকে? এখন তুই বিবাহিত বানিয়ে দিবি? কাব্য হাসানোর কথায় মুখ টিপে হাসলো। কাব্যের ফোন বেজে উঠতেই ও কলটা রিসিভ করলো। সুব্রতা রিনরিনে কণ্ঠে বলল, গাড়িতে উঠেছেন? কাব্য সিটে হেলান দিয়ে শুয়ে ছোট্ট করে বলল, একটু আগে। আপনি এখন ঘুমাবেন? আস্তে আস্তে কথা বলছো কেন, কি হয়েছে? তেমন কিছু না, সাবা আমার পাশে ঘুমিয়েছে তো, জোরে কথা বললে ওর আবার ঘুম নষ্ট হবে। ও, আপনি কি বিরক্ত হচ্ছেন আমার এখন কথা বলায়? কেন এমনটা মনে হলো তোমার? না মানে, আপনি শুধু হু হা করছেন, তাই জিজ্ঞেস করলাম। বিরক্ত লাগলে বলতে পারেন, আমি কিছু মনে করব না। কাব্য হাসানের দিকে তাকালো। হাসান ঘুমিয়ে গেছে। কাব্য মনে মনে ভাবলো, এই ছেলেটা এত ঘুমাতে পারে কিভাবে। কাব্যের ভাবনার ছেদ ঘটল সুব্রতার কণ্ঠে। কি হলো, কিছু বলছেন না যে? আমি কি কল রেখে দিব? না, আমি কি রাখতে বলেছি তোমায়? আমার বন্ধু হাসান এতক্ষণ জেগেছিল, তাই হু হা করছিলাম। যাই হোক, তোমার কি হয়েছে আবার? ঘুম ধরছে না নাকি? না তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঘুমান। বলে খট করে কল কেটে দিল সুব্রতা। কাব্য কিছুক্ষণ ফোনের দিকে রইল। সে হেসে ফেলল সুব্রতার কাছে। কেটে গেছে 5 দিন। সুব্রতা ঘুম থেকে উঠে বাসার রুমে আসতেই দেখতে পায় দুইজন মহিলা বসে আছে। সুব্রতা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে ওর মাকে বলল, না, এই সকাল সকাল এই পাশের বাসার আন্টি কি করছে? শারমিন বেগম চায়ের ট্রেতে সুব্রতার হাতে দিয়ে বলল, তোর সঙ্গে দেখা করতে আসছে, যা গিয়ে কথাবার্তা বল। সুব্রতা নাক মুখ কুচকে বলল, হয়ে গেল তাহলে। বলি গটগট পায়ে চা নিয়ে। মহিলা দ্বারা দাঁত বের করে হাসে। এক মহিলা বলল, তুমি নাকি প্লাস পেয়েছো, তা ভালো, কিন্তু বলো তো তোমার বিয়ে ভেঙে গেল কিভাবে? শারমিন বেগম কিছু বলতে নেবে তার আগেই আরেক মহিলা বলে উঠল, আমার সঙ্গে কি সম্পর্ক ছিল নাকি ওই ছেলেটার যে তোমাকে বিয়ে করেছে? তা শুনলাম ছেলে মনে হয় বাবার টাকায় খায়। অন্য মহিলা বলল, তোমাকে কি আবার ছেড়ে চলে গেছে নাকি? বাপের বাড়িতে আছো দেখছি। পিছন থেকে গম্ভীর কণ্ঠে কাব্য বলল, এই ছেলে নিজের ভালো বুঝতে না পেরে শুভ্রতাকে ছেড়েছে। এটা ওই ছেলের দোষ যে ওকে ছেড়ে গিয়েছে। আর বাকি রইল আমার আর ওর মধ্যে কোনো সম্পর্ক ছিল নাকি? হ্যাঁ ছিল, তা হলো ভাই বোনের। কারণ আমি ওকে নিজের ছোট বোন মনে করে পড়িয়েছি আন্টির অনুরোধে। আর আমার আম্মু নিজের মেয়ের মতো করে ওকে বাড়ি নিয়ে গেছে। আর আমি
বাবার টাকায় খাওয়া বেকার না। আমি একটা কলেজের শিক্ষক। আমি আমার বউকে রেজাল্টের পর কিছুটা সময় নিজের বাবা মার কাছে আনন্দ করার জন্য পাঠিয়েছি। আর আপনাদের কিভাবে মনে হলো যে এমন মায়াবী বউকে আমি ছেড়ে দিব? কাব্য আরও সামনে এসে এক মহিলার সামনে এসে বলল, আগে নিজের মেয়েকে দেখুন, রাস্তার বখাটে ছেলেদের সঙ্গে মিশছে, তারপর না হয় আমার বউয়ের পিছনে লাগতে আসবেন। বলেই শীষ বাজাতে বাজাতে সুব্রতার রুমে চলে গেল। মহিলা দুটো মুখ নিচু করে তাড়াতাড়ি করে চলে গেল। সাবা খুশিতে গদগদ হয়ে বলল, আপুই দুলাভাই তো একেবারে ফাটিয়ে দিয়েছে। সুব্রতা দৌড়ে রুমে গেল। কাব্য ব্যাগটা সোফায় রাখতেই পিছন থেকে সুব্রতা কাব্যকে আঁকড়ে ধরল। কাব্য হতভম্ব হয়ে গেল। সুব্রতা হু হু করে কেঁদে উঠল। কাব্য চুপ করে রইল কিছুক্ষণ। এরপর কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়িয়ে সুব্রতার কান্না ভেজা মুখটাকে নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করে বলল, কান্না করছো কেন বলো তো? বুঝতে পারো না তুমি যতটা নরম হবে সমাজের মানুষ তোমার মাথায় উঠে নাচবে? এসব মানুষের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, শুধু অন্যজনের পিছনে লেগে থাকে। এসব মানুষের কথা কানে নিলে হবে? তোমাকে নিজের জীবনে উন্নতি আনতে হলে এসব কথা ঝেড়ে ফেলতে হবে। সুব্রতা ফুপাতে ফুপাতে বলল, আমার জন্যই কি বিয়েটা ভেঙে গেল? আমি কি দোষী? কাব্য সুব্রতার চোখ মুছিয়ে দিয়ে বলল, ধুর পাগলি, তুমি পবিত্র মায়াবী কন্যা, বৃষ্টির পানির মতো স্বচ্ছ তুমি। যে তোমাকে হারিয়েছে তার আসলে কপাল খারাপ, বুঝলে পাগলি? সুব্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি কি ছেড়ে যাবেন আমায়? আমি তোমায় প্রমিস করলাম, মৃত্যু ছাড়া আমি কখনোই ছেড়ে যাব না। আর তুমি তো জানো এই কাব্য চৌধুরী সবসময় নিজের কথা রাখে। সুব্রতা শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য কিছুক্ষণ পর বলল, এখন তো ছাড়ো আমায়, আমি ফ্রেশ হয়ে আসি। খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। আবার বাসায় যেতে হবে তো, ওখানে থেকে গ্রামের বাসায় যেতে হবে। দাদু অসুস্থ, যেতে হবে। সুব্রতা চলে গেল দৌড়ে। কাব্য বুঝতে পারল সুব্রতা লজ্জা পেয়েছে। কাব্য বাঁকা হাসলো। সুব্রতাকে লজ্জা পাওয়া অবস্থায় দেখে সাবাও ভ্রু কুচকে বলল, কি রে আপু, তুই আবার লজ্জায় লাল নীল হয়ে যাস? আগে তো জানতাম না আপু। হুম 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 বলেই মিটিমিটি হাসতে দেখে সুব্রতা খেপে গিয়ে বলল, শর্ত এখান থেকে, পড়াশোনা কর গিয়ে। তোর না অ্যাসাইনমেন্ট আছে অনেকগুলো, কর গিয়ে। মুহূর্তেই মুখে চুপসে গেল সবার। নাক মুখ কুচকে বলল ও, এখন কি মনে করিয়ে দেওয়ার খুব তো প্রয়োজন ছিল? হ্যাঁ, আমার না আর ভালোই লাগে না। বলেই গটগট পায়ে চলে গেল সাবা। সুব্রতা সাবার যাওয়ার দিকে তাকিয়ে হাসলো। আর সুব্রতা আর ওর মা নানা রকম খাবার দিয়ে টেবিল সাজিয়ে ফেলল। শারমিন বেগম প্লেটে ভাত বাড়তে বাড়তে বললেন, যা গিয়ে কাব্যকে ডেকে আন। সুব্রতা চলে গেল রুমে বারান্দায় খুঁজে কাব্যকে না দেখতে পেরে পরে বুঝতে পারল এখন সে ওয়াশরুমে আছে। সুব্রতা খাটে বসে পা দুলাতে লাগলো। কিছুক্ষণ বাদেই চুল মুছতে মুছতে কাব্য বের হলো। সুব্রতা কাব্যের দিকে তাকাতেই ওর চোখ আটকে গেল। কাব্যের চশমা ছাড়া মুখটা অন্য রকম লাগছে সুব্রতার কাছে। ফর্সা মুখে বিন্দু বিন্দু পানির ফোঁটা কাব্যের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। ভেজা চুলগুলো লেপ্টে আছে সারা কপালে। হাস্যোজ্জ্বল চোখগুলো যেন বারবার আকর্ষণ করছে সুব্রতাকে। গালে থাকা কালো কুচকুচে চাপ দাড়িতে আরও পরিপূর্ণ লাগছে কাব্যকে। সুব্রতা ভাবতে লাগলো, সব গল্প কবিতায় তো শুধু মেয়েদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া থাকে, কিন্তু ওরা কি ছেলেদের সৌন্দর্য দেখে না? নিখাদ ওদের চোখ নেই, না হয় ওরা বলতো। সুব্রতা হাঁ করে এগুলোই ভাবছিল। কাব্য ওকে ডাকতেই ও ঘোরের মধ্যেই বলে উঠল, আচ্ছা, ছেলেদের সৌন্দর্য কেন কবিরা বর্ণনা দেয় না? কাব্য মুচকে হাসলো। কাব্য ধীর পায়ে এগিয়ে গেল সুব্রতার দিকে। সুব্রতা হাঁ করে তাকিয়ে আছে। নিজের কোমরের ঠান্ডা হাত অনুভব হতেই কেঁপে উঠল সুব্রতা। মুহূর্তেই ভাবনা তার ছিঁড়ে গিয়ে আরেকবার চরম পর্যায়ে চলে গেল সে। সুব্রতার মুখের উপরে পড়ে থাকা অবাধ্য চুলগুলো আলতো হাতে কানের পিছে গুজে দিয়ে নেশালো কণ্ঠে কাব্য বলে উঠল, কারণ মায়াবতী শুধু মেয়েদেরই বলা হয়, পুরুষের ক্ষেত্রে তেমন কিছু নেই। মায়া এক অদ্ভুত জিনিস, জানো তো?
কাব্যের এমন কাজে আশায় হৃদস্পন্দন বেড়ে গেল শুভ্রতার। শুভ্রতা কাব্যের হাত থেকে ছোটার জন্য অস্থির হয়ে গেল। শুভ্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ছাড়ুন মিয়া, আমার হৃৎপিণ্ড বের হয়ে আসবে। কাব্য শুভ্রতাকে না ছেড়ে গালে একটা চুমু দিতেই শুভ্রতা হাঁ হয়ে গেল। কাব্য ছেড়ে দিতেই শুভ্রতা বলল, মিয়ার মিয়া খাইতে আসুন। বলেই দৌড়ে চলে গেল শুভ্রতা। কাব্য শয়তানি একটা হাসি দিয়ে রুম থেকে বাইরে এলো। কাব্য খাবার খাচ্ছিল, এমন সময় টিভিতে একটা নিউজ দেখে শুভ্রতা অবাক হয়ে গেল। খবরে দেখাচ্ছে শিশির নারী পাচারের সঙ্গে জড়িত। সে গতরাতে কয়েকজন মেয়েকে পাচারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তখন অপরিচিত কয়েকজন তাদের আটকায়। তাদের সাথে গোলাগুলিতে শিশির সহ বেশ কয়েকজন মারা যায়। এমনকি রাতের মধ্যেই মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়। পুলিশ সেই অপরিচিত লোকদের সন্ধান করছে। দেশের মানুষ কৃতজ্ঞতা জানাচ্ছে ওদের। জানা গেছে দলদের আসল নেতাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। শিশির ওই লোকের ডান হাত ছিল। শিশিরকে গুলি করা হয়েছে একাধিকবার। খবরটা শুনে থমকে গেল শুভ্রতা। শারমিন বেগম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে তার মেয়ের সঙ্গে এমন একটা ছেলের বিয়ে হয়নি বলে। কাব্য নিজের মতো খেয়েই যাচ্ছে। কাব্য ফিসফিসিয়ে বলল, পাপ বাপকেও ছাড়ে না। কাব্য শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, আমাকে আরেকটু গরুর মাংস দাও তো। শুভ্রতার চোখ ছোট ছোট করে কাব্যর দিকে তাকালো। মাংস তুলে দিতে দিতে বলল, এই খবর কি শুনেছেন আগে? কাব্য ভাবলেশীনভাবে খেতে খেতে বলল, না শুনিনি আগে, কেবলই শুনলাম। সুব্রত ছোট্ট করে বলল, ও তাই বলেন। বিকেলে কাব্যদের বাসায় চলে এলো শুভ্রতা আর কাব্য। সকালে কাব্যের বাবা মা চলে গেছে কাব্যের দাদুর বাসায়। কাব্যরা পরের দিন সকালে যাবে। সুব্রতা রাতের খাবার গরম করেছে। কাব্য পাশেই পা ঝুলিয়ে বসে আছে আর বকবক করছে। খাবার গরম করতে করতে সুব্রতা ঘেমে একেবারে শেষ। চোখের সামনে ছোট্ট চুলগুলো খুব বিরক্ত করছে সুব্রতাকে। বিরক্তিতে নাক মুখ কুচকে আছে ওর। হুট করেই কাব্য সুব্রতাকে বলল, এইদিকে একটু তাকাও তো। সুব্রতা তাকাতেই ফট করে একটা ছবি তুললে ফেললো সে। সুব্রতা চোখ বড় বড় করে কোমরে হাত রেখে বলল, এটা কি করলেন আপনি? পিক তুললেন কেন এখন? দেখছেন না আমাকে কামের বেড়ির মতো লাগছে গরমে ঘেমে? কাব্য দাঁত বের করে বলল, তো কি হয়েছে? এখন আমি এই পিক সবাইকে দেখাবো। খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলেই মুখ ফুলিয়ে রাখলো সে। কাব্য বাঁকা হাসি দিয়ে উঠে এসে সুব্রতাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুমি যদি আমার চোখে নিজেকে দেখতে তাহলে বুঝতে পারতে তুমি আসলে কত সুন্দর, সে তুমি যেই রূপেই থাকো। তেল মারছেন? কাব্য সুব্রতাকে নিজের দিকে ফিরিয়ে বলল, তেল মারবো কেন? আমার চোখের দিকে তাকাও, দেখো তো এমনি বলছি নাকি সব বুঝে যাবে। আপনি কেমন জানি বদলে গেছেন। খাবার টেবিলে দাও, আমি আসছি। সুব্রতা কিছু সময় কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে আবারও নিজের কাছে মনোযোগ দিল। খাবার খেতে খেতে কাব্য বলল, সুব্রতা আজ একটু খাওয়া শেষে শাড়ি পরো তো। সুব্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে কাব্যের দিকে তাকাতেই কাব্য বলল, রাতে একসঙ্গে চন্দ্রবিলাস করতে যাব। সত্যি? কাব্য সুব্রতার হাতে চিমটি কেটে বলল। এখন কি মনে হচ্ছে? সুব্রতা আউচ করে উঠল। রাগান্বিত কণ্ঠে বলল ও, এটা কি করলেন আপনি? তুমি তো বিশ্বাস করছিলে না। সুব্রতা মুখ ভেঙচি কাটল। খাওয়া শেষে দুইজন মিলে রেডি হয়ে নিল। সুব্রতা সাদা রঙের শাড়ি আর কাব্য সাদা রঙের পাঞ্জাবি পরেছে। ফুটপাতের নিস্তব্ধ রাস্তায় পায়ে পা মিলিয়ে হাঁটছে ওরা। পাশেই ফুলগাছ থেকে থেমে গেল সুব্রতা। কাব্য সুব্রতার দিকে তাকিয়ে বুঝতে পারল। মুচকি হেসে কাব্য এগিয়ে গেল, ফুল ছিঁড়ে সুব্রতার হাতে দিল। পকেট থেকে ফোন বের করে একসঙ্গে কয়েকটা পিকও তুলে নিল ওরা। সুব্রতাকে আর পায়কে, সে তো সেই খুশি। কাব্য আইসক্রিম কিনে দিল সুব্রতাকে। কিছুটা সামনে এগোতেই কাব্য আম গাছের দিকে তাকিয়ে বলল, হাত ধরে জোরে দৌড়াতে পারবে? সুব্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো কাব্যের দিকে। কাব্য আম গাছের দিকে এগিয়ে যেতে যেতে ফিস ফিস করে বলল, আম নিয়ে দুইজন মিলে দিব দৌড়। এই বাড়ির মালিক একটা টাকলা, শালা রাতেও পাহারা দেয়। সুব্রতা গোল গোল চোখ করে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে কাব্য লাফ দিয়ে আম নিয়ে সুব্রতার হাত শক্ত করে ধরে দিল এক দৌড়। পিছন থেকে বাড়ির মালিক কেড়ে কেড়ে করছে।
অনেকটা দূর পর্যন্ত আসার পর দুজনে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। কাব্য সুব্রতার দিকে তাকালো, সুব্রতাও কাব্যের দিকে তাকালো। দুজনেই হাসতে লাগলো। কাব্য এবার সুব্রতাকে বলল। চলো এখন বাসায় যাই তাহলে, অনেক ছোটাছুটি হয়েছে। সুব্রতা কাব্যের হাত ধরে বলল। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। কাব্য চুলের পিছনে হাত রেখে মুচকি হাসলো। সুব্রতা বলল। চলুন তাহলে যাই। মনে হচ্ছে সময় থমকে যাক, আমি আর তুমি ঠিক এইভাবে পার করে দেই সারাটা জীবন, একসঙ্গে হাত ধরে পাশাপাশি। সুব্রতা শুধু লজ্জা মেশানো মুচকি হাসি দিল। সুব্রতা আর কাব্য রওনা হয়েছে কাব্যের দাদুর বাসার উদ্দেশ্যে। অনেকটা দূরের পথ হওয়ায় মাঝে মধ্যে বাইক থামিয়ে কাব্য আর সুব্রতা হালকা নাস্তা খেয়ে নিল। রেস্টুরেন্ট থেকে বের হতেই একটা কালো গাড়ি ওদের সামনে এসে দাঁড়ালো। এমন করে সামনে কালো গাড়িটা দেখে কপাল কুঁচকে এলো কাব্যের। কালো গাড়ি থেকে কিছু লোক নামলো। সুব্রতা লোকগুলোকে দেখে ভয়ে কাব্যের সাদা শার্টটা খামচে ধরল। গাড়ির মধ্যে থেকে কিছু লোক নেমে এলো, কালো কাপড় পরা। চোখ পিটপিট করে কাব্য তাকাতেই প্রচণ্ড মাথা ব্যথায় আবারও চোখ বুজে এলো। সে কষ্টে চোখ খুলেই দেখলো কালো সুটবুট পরিহিত একটা লোক টেবিলের উপরে পা রেখে বসে আছে। মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। নিজেকে বাঁধা অবস্থায় আবিষ্কার করলো কাব্য। সুব্রতার কথা মনে পড়তেই চারপাশে সুব্রতাকে খুঁজতে লাগলো ও। কিছুটা দূরে অজ্ঞান অবস্থায় দড়ি দিয়ে বাঁধা সুব্রতাকে দেখতে পেল। কারোর বিকট হাসির শব্দে সুব্রতার দিক থেকে চোখ সরিয়ে সামনের ব্যক্তির দিকে তাকালো। তার সামনেই বসে আছে তার চিরপরিচিত বেস্ট ফ্রেন্ড নামক মানুষটি, যার সঙ্গে সে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এসছে। লোকটা উঠে কাব্যর কাছে এসে এক হাত দিয়ে মুখ চেপে ধরে পড়ল। কিরে, অবাক হলি না যে? এই যে কাব্য, তুই কি থামবি না? কি শুরু করেছিস বলতো? আমাকে আমার মতন কাজ করতে দিচ্ছিস না কেন? পাশে থাকা একটা লোককে বলল ও। যা ওর বোরের জায়গা। সুব্রতার মুখে পানি ছিটা দিতেই সুব্রতার জ্ঞান ফিরে এলো। সুব্রতা কাব্যকে এমন অবস্থায় দেখে হতবম্ব হয়ে গেল। লোকটা আরো জোরে ধরে পড়ল ওকে। আমানের সঙ্গে লাগতে আসছিস না? আজ আমার হাতেই তোরা মরবি। বলে ধাক্কা মেরে দিল কাব্যকে। কাব্যের ঠোঁট থেকে কেটে রক্ত বের হচ্ছে। কাব্য মুখ নিচু করে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে রক্তটা মুছে বাঁকা হেসে বলল। আমান, জানিস তো আমি তোকে নিজের ভাইয়ের জায়গা দিয়েছিলাম। তোর বাবা মা ছিল না, যতটা সম্ভব আমি আর হাসান তোকে সাহায্য করেছি সব সময়। তুই তো ভুল করে ফেললি। চট্টগ্রামে যখন তুই হাসানের হাতে ছুরি চালাস তখন তোর চোখ দেখে আমি তোকে চিনে ফেলি। খুব কষ্ট লেগেছিল আমার। জানিস হাসান তো বিশ্বাসই করছিল না আমার কথা। আর তুই কি ভাবছিস তোকে আমি ছেড়ে দিব? শেষমেশ নারী পাচার, ছি, আমার ভাবতেও গা ঘিন ঘিন করছে। আমান আবারও বিকট শব্দে হেসে বলল। টাকায় জীবনের সব। কিভাবে আসলো, কি করে আসলো তা দেখার বিষয় না। তুই আমার অনেক ক্ষতি করেছিস। এতগুলো মাল আমি খুব কষ্টে জোগাড় করেছিলাম, আর তুই কি করলি? আমান রেগে সামনের চেয়ারটি লাথি দিয়ে ফেলে দিল। হিস হিসিয়ে বলল ও। এখন তো এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। কি বলিস, তোকে মেরে ফেলি? সুব্রতা কান্না ভেজা কণ্ঠে বলল। না প্লিজ, ওনাকে মারবেন না, আমাদের ছেড়ে দিন দয়া করে। এই নীচ মন মানসিকতার মানুষের সামনে নত হবে কেন তুমি? এদের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে হয়। আমান বাঁকা হেসে সুব্রতার কাছে এগিয়ে এসে ওর মাথায় বন্দুক তাক করে বলল। আহারে বেচারা, শিশিরের তখন মিশন না থাকলে তোমারে তুলে নিয়ে আসতাম। কিন্তু তোমার ভাগ্য দেখো কত ভালো, শিশিরের মিশনেই যেতে হলো। সমস্যা নেই, তোমাকে তো মরতেই হবে, কাব্যের বউ বলে কথা। কাব্যর রক্তলাল চোখ তাকিয়ে আছে আমানের দিকে। আমান কাব্যের দিকে তাকিয়ে বলল। জানিস তো, তোকে বধ করার আগেও অনেক চেষ্টা করেছি। প্রতিবার তোর মা বাঁচিয়ে দিয়েছে। তারপর তোর ভাগ্য, নিজের বউকে তোর কাছে টোপ ফেললাম, কিন্তু তুই হালা সেখান থেকেও বেঁচে গেলি। কাব্য হাসলো আর বলল। ঈশিতা যে তোর বউ আমি জানি না মনে করছিস? তুই এখনো বুদ্ধিতে আমার কাছে কাঁচা। বলতো ঈশিতা কোথায়? কাব্যের কথায় কপাল কুঁচকে এলো আমানের। কাব্য আবারও বাঁকা হাসি দিয়ে বলল। হাসান সবকিছু ডান। মুহূর্তে পুলিশ ফোর্স নিয়ে হাজির হলো হাসান। হাসানের ফোনে জেলে বসে থাকা
ইশতিয়ার ভিডিও দেখে কিছুটা থমকালো আমান। আমান তাড়াতাড়ি করে সুব্রতার মাথায় বন্দুক তাক করে বলল, আমাকে যেতে দে কাব্য, না হলে কিন্তু তোর বউকে শেষ করে দেব। কাব্যের নিজের হাতে দড়ি অনেকক্ষণ আগেই ছড়িয়ে ফেলেছে। আমান কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা পুলিশের বন্দুক নিয়ে কাব্যকে গুলি করে দিল আমানকে। আমান যেন হতভম্ব হয়ে গেল। সুব্রতার কাছে গিয়েও ওর দড়ি খুলে দিল কাব্য। সুব্রতা ভয় থর থর করে কাঁপছে। আমান মাটিতে পড়ে আছে। হাসান এগিয়ে এলো। কাব্য সুব্রতাকে নিজের বুকে আঁকড়ে ধরল শক্ত করে। হাসান আর কাব্য তাকিয়ে রইল আমানের দিকে। দুজনেরই চোখ টলমল করছে। ফায়াদ সাহেব আসতেই দুজন নিজেদের স্বাভাবিক করে নিল। ফায়াদ সাহেব মুচকি হেসে বলল, ওয়েলডান কাব্য, তোমার জন্য আজ এত বড় আসামি শাস্তি পেল। কাব্য মুচকি হেসে বলল, না স্যার, শুধু আমার জন্য না, হাসানও আমাকে সাহায্য করেছে। কাব্য, তোমার উচিত এখন অফিসিয়ালি পুলিশের চাকরি জয়েন করা। কি বলো হাসান, তোমার বন্ধুকে রাজি করাতে পারবে? কাব্য আর হাসান দুজনেই হাসল। সুব্রতা অবাক হয়ে বলল, আপনি কি তাহলে পুলিশ? সুব্রতার এমন কথাই সবাই হেসে দিল। ফাহাদ সাহেব বলল, না, তোমার বরের বন্ধু হাসান পুলিশ অফিসার, কিন্তু কাব্য পুলিশ না হয়েও পুলিশের থেকে অনেক বড় বড় দায়িত্ব পালন করেছে। বন্ধু আমার সমাজসেবক, মানবতা ফেরিওয়ালা। ভাবতেছি এবার ওকে দিয়ে এমপি নির্বাচন করাবো। কি বলেন ভাবি? সুব্রতা শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। দেখতে দেখতে কেটে গেছে একটা বছর। আজ কাব্য আর সুব্রতার বিয়ের 1 বছর পূর্ণ হলো। সুব্রতা লাল শাড়ি আর কাব্য সাদা পাঞ্জাবি পরে বসে আছে বারান্দায়। কাব্য বেলি ফুলের গাছ থেকে বেলি ফুলগুলো গুজে দিল সুব্রতার কানে। কাব্য নিঃসালো কণ্ঠে বলল, দেখছো তো কুঞ্জলতা গাছ কেমন বেড়ে উঠেছে বারান্দার গ্রিল বেয়ে? এই গাছটি বেড়ে উঠতে একটা সাপোর্টের প্রয়োজন, তেমনি আমার জীবনে চলার পথে তোমাকে গভীরভাবে প্রয়োজন। তুমি আমার ভালোবাসা না, তুমি আমার মায়া, যাকে ছাড়া হয়তো বেঁচে থাকা যায় কিন্তু আত্মাকে বাঁচিয়ে রাখা যায় না। তাই তো আমি আমার কুঞ্জলতার মায়ায় পড়েছি বারবার। সুব্রতা কাব্যের বুকে মাথা রেখে বলল, ভালোবাসি আপনাকে। কাব্য মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তোমার অসীম মায়ায় আবদ্ধ, ভালোবাসি আমার কুঞ্জলতাকে। কাব্য আর সুব্রতা নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো পার করছে এখন। তাদের জীবন চলতে থাকুক এইভাবেই। দেখা হবে পরবর্তী কোনো ভালোবাসার গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।